তা সত্যিই তো, বাপের রোজগারের টাকা বাপ কিসে খরচ করবে তা নিয়ে ছেলের অত মাথা ব্যথা কিসের? রসিকপাল তাই বলেছিলেন যে আমার নিজের টাকা আমি খরচ করব, তাতে তোর কি? তুই কথা বলার কে? নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। শুনব মহড়ার দ্বিতীয় পর্ব। আসুন শুনে নিই আজকের দ্বিতীয় পর্বে কি আছে। তাই এদিকে তখন ঘরের মধ্যে হাজারি বেলিব অপেক্ষা করছিল। আসামি কি পালালো নাকি? জল আনতে গেল তো গেলই, এতক্ষণ লাগে এক গ্লাস জল আনতে? ভদ্রলোক হাতের পোটলাটা নিয়ে উঠে দাঁড়ালো, তারপর ঘরের বাইরে একবার উকি মেরে দেখবার চেষ্টা করলো। কে যেন যাচ্ছিল উঠোন পেরিয়ে, ডাকলেও, কে গো তুমি? একবার এদিকে এসো তো ভাই। অতিথিশালার লোক, ডাক শুনে কাছে এলো। ভদ্রলোক বললে, তা তুমি তো এ বাড়ির লোক? আগে হ্যাঁ। কি নাম তোমার? গণেশ। গণেশ? বাহ, বেশ নাম। তা ভাই গণেশ, তুমি বলতে পারো এই ঘরে সদানন্দবাবু কোথায় গেলেন? আমাদের মাস্টার মশাইয়ের কথা বলছেন? ভদ্রলোক বললে, সদানন্দবাবু বুঝি তোমাদের মাস্টার মশাই? আগে হ্যাঁ, এখন আর মাস্টারি করেন না, আগে করতেন। তাকে কিসের দরকার? হ্যাঁ ভাই, ওই এক গ্লাস জল চেয়েছিলুম তার কাছে। অনেক দূর থেকে আসছি কি না, বড্ড জল তেষ্টা পেয়েছিল। গণেশ বললে, আপনি মাস্টারমশাইয়ের কাছে জল চেয়েছিলেন? তবেই হয়েছে, আজকে তাহলে আর জল পেয়েছেন। সে কি, কেন? তিনি যে আমাকে বসতে বলে চলে গেলেন। গণেশ বললে, তাকে নিজেকেই কে জল দেয় তার ঠিক নেই, তিনি আবার আনবেন জল? তিনি নিজের হাতে কখনো জল গড়িয়ে খেয়েছেন? তার নিজের জল তেষ্টা পেয়েছে কিনা তাই বলে তিনি বুঝতে পারেন না কখনো? কথাগুলো শুনে হাজারির বেশ মজা লাগলো। বললে, তাহলে মাস্টারি করতেন কি করে এখানে? গণেশ বললে, ও জন্যই তো কর্তামশাইয়ের স্কুলটা উঠে গেল। পড়াতে পারতেন না বুঝি? পড়াতে পারবেন না কেন, বড্ড ভালো মানুষ ছিল, তাই কেউ তাকে আর মানুষ বলে মানত না। একটু ভয় ভক্তি না করলে কি আর স্কুল চালানো যায়? তা অত ভালো মানুষ বলেই তো বুড়ো কর্তামশাই ওকে অত ভালোবাসতেন। ভদ্রলোক বললে, তাহলে তো দেখছি মুশকিলে পড়া গেল। গণেশ বললে, মুশকিলে আর কেন পড়বেন, ও আমিই জল এনে দিচ্ছি। এই বলে গণেশ ভেতরের দিকে কোথায় যেন চলে গেল। দুপুরবেলা, সাধারণত এমন সময় সকলেরই একটু বিশ্রামের দরকার। সকাল থেকে কাজ চলতে চলতে দুপুরবেলাতে এসেই কাজের চাকা একটু থেমে যায়। তারপর বিকেলবেলা সেই যে শুরু হবে, তার চাকা চলবে রাত্রি পৌঁছিয়ে। নবাবগঞ্জের বাড়িতেও ঠিক এমনটাই হতো, অথচ সংসার বলতে তো ওই তিনটে প্রাণী, নরনারায়ণ চৌধুরী, বাবা, মা আর ওই সদানন্দ। অনেকেই নামটা ছোট করে দিয়ে ডাকতো সদা বলে। চৌধুরী বাড়িতে নতুন বউ এসেছে, পালকি আসছে রেলবাজার থেকে। ট্রেন থেকে বর আর বউকে নামিয়ে তোলা হয়েছে পালকিতে। ছক্রোশ রাস্তা, উঁচু নিচু, এবড়ো খেবড়ো মেঠো পথ। চৌধুরী মশাই শালক ছিল সঙ্গে, সেই বর বউকে সঙ্গে করে আনছিল। আর তার সঙ্গে আসছিল নরনারায়ণ চৌধুরীর গোমস্তা, একেবারে সামনের পালকিতে। আর একেবারে সকলের সামনে সামনে দিনু গোমস্তা আগে আগে চলেছে। কৈলাস গোমস্তাকে লোকে দূর থেকে নমস্কার করছে। এক একটা গ্রামে ঢোকে আর গায়ের বৌঝি ছেলে বুড়োর সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে, বলে, গোমস্তা মশাই, বউরানীকে একবার দেখবো চলো। কৈলাস গোমস্তা বলে, আরে না না, এখন না,
কাল চৌধুরী বাড়িতে বউরানীকে সাজিয়ে গুছিয়ে দেখাবো। ওমা, তা এখন কি সাজগোজ নেই? তা থাকবে না কেন? এখন সেই কেষ্টনগর থেকে রেলে চড়ে বউ ঘেমে নিয়ে আসছে, এখন কি আর কেউ দেখে রে? কালকে সাজিয়ে গুছিয়ে রাখবো বৌমাকে, তখন দেখিস। এমনিই চলল সারা রাস্তা। সকলকে ঠান্ডা করতে করতে কৈলাস গোমস্তা অস্থির। পেছনের পালকিতে প্রকাশ মামা মুখ বাড়িয়ে চিৎকার করে উঠল, একটু পা চালিয়ে দিনু। যেন প্রকাশ মামারই বিয়ে। তার সাজগোজের বাহার বরকে পর্যন্ত হার মানিয়েছে। বিয়ের উৎসবের কদিন ধরে তার খাটুনেরও যেমন শেষ নেই, আবার উৎসাহেরও তেমন কামাই নেই। হইচই করতে করতে বর বউ নবাবগঞ্জের চৌধুরী বাড়ির উঠোনে এসে ঢুকল। গ্রাম ঝেঁটিয়ে লোকজন এসে ভিড় করে দাঁড়িয়েছে। কৈলাস গোমস্তা মার মার করে উঠল, সরো গো, সরো সরো, সবাই সরো, বউর দম আটকে আসবে যে, সরো, ভেতরে হাওয়া ঢুকতে দাও। তা প্রকাশ মামাও কম যায় না। কোচানো ধুতি আর ঢিলে পাঞ্জাবি নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। সেও বলে উঠল, যাও যাও, ওদিকে যাও ভাই সব, এদিকে আর ভিড় করো না, এদিকে ভিড় নয়। তা গৌরী পিসির আর তস হইল না, সে কারুর মানা শুনবে না। একেবারে দৌড়ে এসে পালকির দরজার সামনে নিচু হয়ে বউর ঘুমটা তুলে মুখখানা দেখলে। নয়নতারাও চমকে গেছে। এ আবার কে? শাশুড়ি নাকি? বউ দেখে গৌরী পিসির খুশির আর শেষ নেই। গলা ছেড়ে চেঁচিয়ে বলে উঠল, ওলো, জোরে জোরে উলু দে তোরা, জোরে জোরে উলু দে। সত্যি নয়নতারা রূপের বাহার দেখে গা শুধু লোক অবাক। এমন রূপও হয় নাকি? দোতলার ঘরে নরনারায়ণ চৌধুরী তখন পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়ে আছেন। তার প্রথম নাত বউ বাড়িতে এসেছে, তাঁকেই প্রথমে প্রণাম করতে হবে। চলো বৌমা, তোমার কর্তা বাবুকে আগে পেন্নাম করবে, চলো। নরনারায়ণ চৌধুরীর বহুদিনের স্বাদ পূর্ণ হতে চলেছে তখন। অনেক অভিশাপ কুড়িয়েছেন তিনি। এইবার যাবার সময়ে নাত বউয়ের মুখ দেখতে পেলেন। এইবার তার বংশের ধারা আবহমান কাল ধরে চলুক। বংশ পরম্পরায় নবাবগঞ্জের চৌধুরী বংশের গৌরব আরও বৃদ্ধি হোক। অনাগতকালের মানুষ বলুক, এই বংশের প্রতিষ্ঠাতা নরনারায়ণ চৌধুরী মানুষের সমাজে সত্যি ছিলেন এক নরনারায়ণ। তিনি ছিলেন দানবীর, কর্মবীর, দেবদ্বিজে ভক্তিপরায়ণ, মহাপুরুষ। এই তার পৌত্র। এই সদানন্দ চৌধুরীরই একদিন সন্তান হবে, সেই সন্তানেরও আবার একদিন সন্তান হবে। আর এমনি করেই সন্তানের পর সন্তানের জন্ম হয়ে শাখা প্রশাখা বিস্তার করে পুরুষানুক্রমে তাদের বংশবলির মধ্যে দিয়ে তিনি চিরদিন অমর হয়ে থাকবেন। এই বয়সে এই পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় এটাই তার একমাত্র কামনা, এটাই তার একমাত্র সান্ত্বনা, এটাই তার একমাত্র সুখ। হঠাৎই কৈলাস গোমস্তা এসে খবর দিলে কর্তাবাবুকে, কর্তাবাবু, কালীগঞ্জের বউ এসেছে। কে? আগে কালীগঞ্জের বউ। তা কালীগঞ্জের বউ আবার হঠাৎ আজকে কেন এলো? তাকে কি তোমরা নেমন্তন্ন করেছিলে? আগে সে কি কথা, তাকে নেমন্তন্ন করতে যাব কেন? আপনিই তো তাকে নেমন্তন্ন করতে বারণ করে দিয়েছিলেন। তাহলে খবর পেলে কি করে যে আজকে আমার নাতির বিয়ে? তা তো জানি নে, তবে নতুন বউয়ের মুখ দেখবার জন্য একখানা শাড়ি আর এক হাঁড়ি মিষ্টি এনেছে, নতুন বউয়ের মুখ দেখতে চাইছে। সমস্ত বাড়িময় ক্ষণ উৎসবের আবহাওয়া। খাঁটি গাওয়া ঘি লুচি ভাজার গন্ধে বাড়ি তখন একেবারে মম করছে। আত্মীয় কুটুম এসে গেছে দূর দূর থেকে। এমন সময় কিনা কালীগঞ্জের বউকে বাড়িতে আসতে হয়। নরনারায়ণ চৌধুরী জিজ্ঞেস করলেন, বংশী ঢালি কোথায়? ডেকে দেব? ডেকে দাও, আর দেখো যেন আমার ঘরের কাছে এখন কেউ না আসে, দরজা আগলে দাঁড়িয়ে থাকবে। যাও। তা বংশী ঢালি এলো।
কর্তাবাবুর বাড়িতে বিয়েতে সে পরনের কাপড়খানা রঙিন করে ছাপিয়েছে, মাথার চুলগুলো তেল চকচকে করে আঁচড়ে নিয়ে বাহার করেছে। সামনে এসে দাঁড়াতেই কর্তাবাবু কৈলাস গোমস্তার দিকে চেয়ে বললেন, কালীগঞ্জের বউ যা কিছু এনেছে, সন্দেশ, শাড়ি সব নিয়ে নেবে, খুব খাতির করেই নেবে, বুঝলে? বউ দেখাবো? হ্যাঁ, আর দেখো খাতিরে যেন কমতি না হয়। যেমন করে বাড়ির আত্মীয় কুটুমদের খাতির করার নিয়ম, কালীগঞ্জের বউকেও ঠিক তেমনি করে খাতির যত্ন করবে, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে, বুঝলে? আগে হ্যাঁ। তাহলে তুমি এখন যাও, গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকো, দেখবে এদিকে যেন কেউ না আসে। কৈলাস গোমস্তা চলে যেতেই কর্তাবাবু চাইলেন বংশী ঢালির দিকে, বললেন, বংশী, আগে তুই তো আমার ইজ্জত অনেকবারই বাঁচিয়েছিস, আর একবার বাঁচাতে পারবি? হ্যাঁ হুজুর, আপনি যখন যা বলবেন আমি তাই করব। বলুন না, কার ঘাড় থেকে কটা মাথা নিতে হবে? কর্তাবাবু বললেন, তাহলে ঘরে ঢোকবার দরজাটা বন্ধ করে দে, তোকে আজ একটা কাজের ভার দেব। বংশীঢালি দরজাটা বন্ধ করে দিয়ে হুড়কোটা লাগিয়ে দিলে, আর সঙ্গে সঙ্গেই নবাবগঞ্জে চৌধুরী বংশের ঝাড় লণ্ঠনের সব বাতি যেন এক ফুৎকারে নিভে গিয়ে দিক বিদিক একেবারে অন্ধকার হয়ে গেল। কর্তা নরনারায়ণ চৌধুরীর একমাত্র পৌত্র, ছেলে হরনারায়ণ চৌধুরীর একমাত্র পুত্র সদানন্দ চৌধুরী, তখন উৎসব অনুষ্ঠানের জাঁকজমকের ঘোর টোপের মধ্যে একেবারে দূরে সরে এগিয়ে গেছে। একদিন আগে কেষ্টনগরের একটা বাড়িতে একটা অচেনা মেয়ের সঙ্গে তার বিয়ের সম্প্রদান হয়েছে। নিমন্ত্রিত অতিথি অভ্যাগতরা ভুরি ভোজে পরিতৃপ্তির উদ্গার তুলতে তুলতে যে যার বাড়িতে চলে গেছে। বাসর ঘরের চার দেওয়ালের মধ্যে সে নববধূর মুখের দিকে এক দৃষ্টে চেয়ে দেখছে, ভেবেছে এ কাকে সে বধূ করে নিয়ে চলেছে তার বাড়িতে। এও কি সংসারের আর পাঁচজন মানুষের মতো যান্ত্রিক মানসিকতার একটা অতি সাধারণ প্রতীক? এও কি কলের পুতুলের মতো সুতো টানলে হাত পা মাথা নাড়বে, কল টিপলে খাবে, কল টিপলে ঘুমোবে, আর যান্ত্রিক নিয়মে কেবলই সন্তানের জন্ম দিয়ে চৌধুরী বংশের লোক সংখ্যা বাড়িয়ে যাবে? সেদিন কাল রাত্রি গ্রামের লোক সবাই বউ দেখে দলে দলে যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। সদানন্দ অন্ধকার বারবাড়ির উঠোনের পাশ দিয়ে চণ্ডী মণ্ডপের দিকে যাচ্ছিল। জায়গাটা বড়ই নিরিবিলি, নির্জন। হঠাৎই মনে হলো সামনের চণ্ডী মণ্ডপের পেছনে চোর কুঠুরির ভেতর থেকে কে যেন হঠাৎ একটা আর্তনাদ করে উঠল। আহ! একটা মেয়েলি গলার চাপা আর্তনাদ। কিন্তু আর্তনাদটা একবারে গলা ছিঁড়ে বার হবার পরেই আবার হঠাৎ মাঝখানে যেন বন্ধ হয়ে গেল। মনে হলো কে যেন কার গলা টিপে ধরেছে। সদানন্দ খানিক্ষণ হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তারপর চোর কুঠুরিটা থেকে একটা ধস্তাধস্তির আওয়াজ আসতেই তার যেন কেমন সন্দেহ হতে লাগলো। সদানন্দ চোর কুঠুরির দিকে দৌড়ে যেতেই দেখলে সামনের অন্ধকারের মধ্যে থেকে কে একজন বেরিয়ে আসছে। সদানন্দ চিনতে পারলেন না লোকটাকে। বললে, কে? কে তুই? কে? কে কেঁদে উঠল চোর কুঠুরির ভেতরে? প্রথমে কেউ উত্তর দেয়নি। চারিদিক অন্ধকার। ওদিকে বিয়েবাড়ির আলোর পশ্চিম দিকটা ঝলমল করছে। পূর্ব উত্তর কোনাকুনি দিকটাতেই অন্ধকার বেশি। চণ্ডীমণ্ডপটা পূব দিক ঘেঁষা। নরনারায়ণ চৌধুরী যখন নবাবগঞ্জের জমিদারির পত্তন করেছিলেন তখন হাতে অনেক কাঁচা টাকা আসতে লাগলো। কিন্তু টাকা এলে কি হবে, মানুষটার ব্যবহার সেই আগেকার মতোই রয়ে গেল। এককালে যখন কালীগঞ্জে গোমস্তার কাজ করেছেন তখনও যেমন, আবার জমিদারি পত্তনের পরেও তেমনি। এই নবাবগঞ্জ একদিন কালীগঞ্জের পত্তনির মধ্যেই ছিল। তখন নরনারায়ণ চৌধুরী এইখানে বসে একটা একতলা বাড়ির বৈঠকখানার মধ্যে গোমস্তাগিরি করতেন। কিন্তু তারপর আস্তে আস্তে
নবাবগঞ্জের সেই একতলা বাড়িটার সামনে একটা বিরাট দুমহলা দোতলা বাড়ি উঠল। তখন আগেকার সেই একতলা বাড়িটা হয়ে গেল চণ্ডীমণ্ডপ, আর তার আধখানায় কাজ চলতে লাগলো চণ্ডীমণ্ডপের, আর বাকিখানাই হলো চোরকুঠুরি। সেই সিকিখানা প্রায়ই ব্যবহার হতো না, বছরের বেশিরভাগ সময়ই তার দরজায় তালা চাবি দেওয়া হয়ে পড়ে থাকতো। একটা ঝাংড়া মাথা গাব গাছ সেই ঘরখানাকে দিনের বেলায় অন্ধকার করে রাখত, আর রাত্রিরে তার চেহারা অন্ধকারের সঙ্গে মিশে একাকার হয়ে যেত। লোকটা তখন একেবারে সামনে এসে পড়েছে। সদানন্দ মুখখানা একবার লোকটার মুখের কাছাকাছি নিয়ে এসেছে। বললে, কে কে রে তুই? কথা বলছিস না কেন? আগে আমি। এইবার গলার আওয়াজে চিনতে পারলে সদানন্দ সে বংশীঢালি। বংশীঢালি? আগে হ্যাঁ খোকাবাবু। তা তুই এই অন্ধকারে এখানে একলা কি করছিস? খেয়েছিস? বংশীঢালি বললে, কাঁচা ফল আর খেয়েছি, একটু পরে পাকা ফল আর খাবো। তা বটে, কর্তাবাবুর বাড়ির কাজ সবাই 3-4 দিন ধরে 4 বার পেট ভরে খাবে, এটাই রেওয়াজ। জমি জমার দখল নিয়ে যখন কোথাও কোনো গণ্ডগোল বাঁধে তখন বংশীঢালিরই ডিউটি পড়ে। বদমাইশ প্রজাকে ঢিট করতে বংশীঢালির ডিউটি পড়ে। তা পাকা ফলারের পাতা তো পড়ে গেছে, যা খেতে যা। সে কথার উত্তর না দিয়ে বংশীঢালি অন্য কোথায় চলে গেল। একগাল হাসি হেসে বলল, আপনার বউ খুব সুন্দর হয়েছে খোকাবাবু, একেবারে মা দুর্গার মতো। কিন্তু বংশীঢালির হাসিতে সদানন্দর মন ভুলল না। বললে, তা হবে, তুই আগে খেয়ে নিগে যা। বংশীঢালি চলে গেল বটে, কিন্তু সদানন্দর মনের সন্দেহ গেল না। বংশীঢালি যেতেই সদানন্দ চোর কুঠুরিটার দিকে আরও এগিয়ে গেল। বাইরে থেকে এই দরজা তালা ঝুলছে তখনও। তাহলে আর্তনাদটা কোন দিক থেকে এলো? কে চেঁচিয়ে কেঁদে উঠল? মানুষের ইতিহাসে এইরকম করে কতবার কত বংশীঢালি নিঃশব্দে কত জমিদারের চোর কুঠুরিতে ঢুকেছে, আর নিষ্কুলুষ মুখোশ নিয়ে কতবার চোর কুঠুরির বাইরে বেরিয়ে এসেছে, তা কোনো ভাষার ইতিহাসে লেখা থাকতে নেই। কিন্তু হিসেবের করি বাঘে খেয়েছে, এমন কথা যেমন কোথাও লেখা থাকে না, আসল আসামি ধরা পড়েছে এমন নজিরও কোনো আদালতের নথিপত্রে নেই। কারণ আসল আসামিরা ধরা পড়ে না, নকল আসামিদের সামনে এগিয়ে দিয়ে আসল আসামিরা বরাবরই আড়ালে লুকিয়ে থাকে। তাদের কোনো শাস্তি হতে নেই, তারা রায় বাহাদুর হয়, রায় সাহেব হয়, তারা পদ্মশ্রী পদ্মভূষণ হয়, তারা শ্বেতপাথরের মূর্তি হয়ে রাস্তার মোড়ে মোড়ে শহরের শোভা বাড়ায়। কবে একদিন হয়তো নবাবগঞ্জের নরনারায়ণ চৌধুরীরও এমন শোভা হয়ে উঠত। রায় বাহাদুর হতো, রায় সাহেব হতো, পদ্মভূষণ হতো, পদ্মশ্রী হতো। এই যুগে জন্মালে তা হবার চেষ্টাও হয়তো করত। কিন্তু অদৃষ্ট দেবতার কোনো এক দুর্লঙ্ঘ আইনে আসামি একদিন হঠাৎ ধরা পড়ল, আর ধরা পড়ল বলেই রাত জেগে জেগে তার বংশধরকে নিয়ে এই উপন্যাস লিখবার প্রয়োজন আজকে আমার পক্ষে অনিবার্য হয়ে উঠল। কিন্তু সন্দেহটা দৃঢ় হলো আরও অনেক পরে। উত্তর পূর্ব দিক দিয়ে ঘুরে আবার পূর্ব দিকে ভেতর বাড়িতে আসবার কথা ছিল। কালেই সারা বাড়ি অতিথি অভ্যাগত ভরে উঠবে। গতকাল থেকেই ভিড় শুরু হয়ে গেছে। মাঝখানে একটা দিন শুধু কাল রাত্রি, আর তারপরেই ফুলশয্যা। গৌরী পিসি হঠাৎ সদানন্দকে দেখতে পেয়েছে। বললে, তা হ্যাঁ রে, তুই এখানে? আর ওদিকে যে সবাই তোকে খুঁজছে বাবা, রাত বিরেতে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিস কেন? গাব গাছের তলায় কি করছিলি? ওইদিকে দোতলায় ছেলে হরনারায়ণ কর্তাবাবুর কাছে দাঁড়িয়েছিল। বাবাকে জিজ্ঞেস করলে, বৌমা কেমন দেখলেন? কর্তাবাবু বললেন,
ওসব কথা এখন থাক। তোমার নতুন বেয়ানকে আনতে যাবে কে? ছেলে বললে, প্রকাশকে বলেছি। প্রকাশ? কে প্রকাশ? আমার সম্বন্ধী। তোমার সম্বন্ধী? তোমার আবার সম্বন্ধী কবে হলো? তোমার তো সম্বন্ধী ছিল না। বৌমা তো বেয়ারের একমাত্র কন্যা। আগে আমার আপন সম্বন্ধী নয়, আপনার বৌমার মামার ছেলে। ওই আপনার বৌমার মামাতো ভাই আর কি। ও। যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কর্তাবাবু। ছেলের সম্বন্ধীর কথা শুনেই চমকে উঠেছিলেন। তা চমকে উঠবারই কথা। এত ভেবেচিন্তে তিনি ছেলের বিয়ে দিয়েছিলেন মাত্র একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হলো বাড়িতে শুধু যেন বউই না আসে, তার সঙ্গে যেন রাজত্বও আসে। না, অর্ধেক রাজত্বর কথাটা ভুল। কর্তাবাবু যখন ছেলের বিয়ে দিয়েছিলেন তখন এটা জেনে শুনেই দিয়েছিলেন যে ছেলে একদিন শ্বশুরের সমস্ত সম্পত্তি পাবে। চক্রবর্তী মশাই কখন আসছে? কাল সকালেই তো আসবার কথা। রজবালিকে বলেছি রেলবাজারে গাড়ি নিয়ে হাজির থাকতে। ভাগলপুরে বৌমার বাপের যে সম্পত্তি আছে তা কুড়িয়ে বাড়িয়ে 5-6 লাখ টাকার মতন। তার উপর কর্তাবাবুর নবাবগঞ্জের নিজের সম্পত্তি। ইকুনে সব মিলিয়ে আরও কয়েক লাখ টাকা। তিনি যখন এই সংসার থেকে বিদায় নেবেন তখন এই ভেবেই নিশ্চিন্ত হয়ে যাবেন যে তার বংশধারা আর তার বংশের ঐশ্বর্য যাবচ্চন্দ্র দিবাকরও অক্ষয় অব্যয় অম্লান হয়ে বিরাজ করবে। তারপর যখন তার ছেলেও আর থাকবে না তখন নাতি থাকবে, আর সেই নাতি নরনারায়ণ চৌধুরীর বংশের জয়ধ্বজা চিরকাল আকাশে উঁচু করে তুলে রাখবে। তা দোতলার একটা ঘরের মধ্যে পঙ্গু হয়ে পড়ে থাকলে কি হবে? তার নজর কিন্তু সব দিকে। একদিন এক জমিদার বাড়িতে সামান্য গুমস্তার কাজ করে প্রথম জীবনটা কাটিয়েছেন। তখন থেকেই বুঝেছেন পয়সা কাকে বলে। পয়সার যে কী মূল্য তা তখন থেকে তিনি চিনতে শিখেছিলেন। তখনই বুঝেছিলেন যে প্রচুর পয়সার মালিক না হলে আর বেঁচে থেকে কোনো সুখ নেই। তাই তখন থেকেই পয়সার সাধনাতেই মন দিলেন তিনি। এমন করে মন দিলেন যে লোকে বুঝতে পারল হ্যাঁ, সাধক বটে। শেষে একদিন যখন সিদ্ধি লাভ করলেন তখনই পেছনে লাগলো শনি। অত পয়সা করেও তার শান্তি নেই, স্বস্তি নেই। যখন পয়সার পাহাড়ের ওপর বসে আছেন, যখন আত্মীয় স্বজন পাইক লাঠিয়াল বরকন্দাজ নিয়ে নবাবগঞ্জে সকলের মাথায় উঠেছেন, তখনও মনে শান্তি নেই। হঠাৎই বলা নেই কোয়া নেই একদিন দিনু কাছে এসে দাঁড়ায়। তার মুখের চেহারা দেখেই কর্তাবাবু বুঝতে পারেন কি হয়েছে। তবু জিজ্ঞেস করেন, কী রে, কী হয়েছে? দিনু মুখ নিচু করে মাথা চুলকোতে চুলকোতে বলে, আগে আবার কালীগঞ্জের বউ এসেছে। রেগে যেতেন কর্তাবাবু, গলা চড়িয়ে বলতেন, তা বলা নেই কয়া নেই অমনি হুট করে এলেই হলো? হঠাৎ আবার কেন এলো? আর আমি টাকা কোথায় পাবো? আমার কি টাকার গাছ আছে? আমি কি টাকার চাষ করি? আমি এখন কি করব? তুই গিয়ে কালীগঞ্জের বউকে বল এখন দেখা হবে না, আমার শরীরটা ভালো নেই। দিনু বলতো, আগে আমি যে বলেছি আপনি ভালো আছেন। কেন বললি ভালো আছি? আমি ভালো আছি না খারাপ আছি তুই জানলি কি করে? তুই কি আমায় জিজ্ঞেস করেছিলি? তা বুড়ো মানুষ দিনু, 5-4 মাস খাটাই তার কাজ। সে এত মতলব ধান্দা ফুন্দি ফিকির ওসব কিছুই বোঝে না। সে বললে, না আগে আপনাকে তো জিজ্ঞেস করিনি। তাহলে তাহলে বুঝলি কি করে যে আমার শরীরটা ভালো আছে? আগে আমার ভুল হয়েছিল, আমি সেই কথাই গিয়ে বলে আসি যে আমার ভুল হয়েছিল, কর্তাবাবুর শরীরটা ভালো নেই, তার সঙ্গে এখন দেখা হবে না। হ্যাঁ, তাই বলে আয়। দিনু চলেই যাচ্ছিল। কর্তাবাবুর আবার কি মনে হলো,
ডাকলেন, বললেন, এই দিনু শোন, ও কথা আর বলতে হবে না, তুই বরং তাকে ডেকেই নিয়ে আয়। এমনিই কতবার, কোথায় সেই ইচ্ছেমতি পেরিয়ে কালীগঞ্জ আর কোথায় এই নবাবগঞ্জ, পাকা প্রায় 25 ক্রোশ রাস্তা, তা মধ্যে আবার ইচ্ছেমতি, কথাই বলে একা নদী 20 ক্রোশ। এই এতখানি রাস্তা ঠেঙিয়ে আসতো সেই কালীগঞ্জের বউ, আর এসেই সেই টাকা, টাকার তাগাদা, যেন কর্তাবাবুর কানে স্মরণ করিয়ে দিতে আসতো যে তুমি জমিদার হও আর যেই হও, আসলে তুমি আমার অনুগত কর্মচারী, আমার ভৃত্য। আর সদাই সে ঠিক তক্ষুনি দাঁড়াতো সেইখানে। তখন খুব ছোট ছিল সে, পাশের সিন্দুকটা খুলতে সে দেখতে পেত ভেতরে কত সোনা, কত মোহর, কত টাকা, কত সব নোট। দেখতে দেখতে সেই ছোটবেলাতেই সদানন্দের চোখ দুটো পাথর হয়ে যেত। যত লোক আসে দাদুর কাছে, তাদের সকলের যথা সর্বস্ব এনে ওইখানে ঢেলে দিত। সেই সব জমা হয়ে হয়ে ক্রমেই দাদুর সিন্দুকের ভেতর পাহাড় হয়ে যেত। আর দাদু ততই বলতো, আমার টাকা কোথায়, টাকা কোথায় আমার, আমার কি টাকার গাছ আছে, আমি কি টাকার চাষ করি? কালীগঞ্জের বউ বলতো, কিন্তু আমার যে পাওনা টাকাটা নারায়ণ। তা পাওনা টাকা বললেই কি আর হুট বলতে টাকা দিতে হবে? কিন্তু তুমি যে আমাকে আসতে বলেছিলে আজ। তখন বলেছিলুম আসতে, ভেবেছিলুম টাকা থাকবে আমার কাছে, কিন্তু এখন তো দেখছি টাকা নেই আমার। হঠাৎই পাশ থেকে সদানন্দ বলে উঠল, না দাদু, তোমার টাকা আছে, আমি দেখেছি, তোমার সিন্দুকের ভেতর অনেক টাকা আছে যে। কর্তাবাবু হঠাৎ পাশের দিকে নজর দিয়ে দেখেন নাতিটা কোন ফাঁকে সেইখানে এসে বসে বসে এতক্ষণ তাদের কথা শুনছিল। বললেন, ওরে ও দিনু, কোথায় গেলি তুই? ও দিনু, একে এখানে কে আসতে দিলে? দিনু তাড়াতাড়ি ভেতরে এসে সদাকে হাত ধরে টেনে নিয়ে যেত, কিন্তু সদা যেতে চাইতো না। দিনু টানাটানিতে ঘর থেকে যেতে যেতেও চিৎকার করে বলতো, তুমি মিথ্যে কথা বলছো দাদু, তুমি মিথ্যেবাদী, তুমি মিথ্যেবাদী দাদু, তোমার অনেক টাকা আছে। তারপর একসময় কালীগঞ্জের বউ আবার যেমন এসেছিল তেমন করে ফিরে চলে যেত। সদানন্দ পালকিটার পেছন পেছন ছুটত। ও কালীগঞ্জের বউ, কালীগঞ্জের বউ, আমার দাদু মিথ্যেবাদী, দাদু তোমায় মিথ্যে কথা বলেছে, দাদুর অনেক টাকা আছে, সিন্দুকের ভেতর দাদুর অনেক টাকা আছে, আমি দেখেছি। কিন্তু ছুটতে ছুটতে বেশি দূর এগোতে পারত না। দিনু এসে সদাকে ধরে নিয়ে অন্দরমহলে চলে যেত, আর পালকিটা রাস্তায় নেমে খেয়া ঘাটের দিকে এগিয়ে চলত। তারপর খেয়া পেরিয়ে 25 ক্রোশ দূরে একেবারে সোজা কালীগঞ্জ। তা এসব অনেক দিন আগেকার কথা। তারপর মায়ানর স্কুল থেকে পাশ করে সদানন্দ কেষ্টগঞ্জের রেলবাজারের স্কুলে পড়তে গেছে। সেই স্কুল থেকেও পাশ করেছে, তারপর কলেজ, আর কলেজ থেকে বিএ পাশ করেছে। তারপরে তার বিয়ে হয়েছে। আর এই সেই বিয়ের পরের দিনের কাণ্ড। গৌরী পিসি বললে, সবাই ওদিকে আনন্দ করছে, বাড়িতে নতুন বউ এসেছে, আর তুই কি না এখানে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিস, আয় এদিকে আয়। এই বলে সদানন্দকে টানতে টানতে ভেতর বাড়ির উঠোনের দিকে নিয়ে চলল। তখন সত্যিই সেখানে যোগী বাড়ির ধুম পড়ে গেছে, আলোয় আলো হয়ে গেছে জায়গাটা। পাকা ফলার খেতে বসেছে এই গ্রাম সেই গ্রামের মানুষেরা, তাদেরই তো আসল আনন্দ। কর্তাবাবুর একমাত্র নাতির বিয়ে, তা তাদেরই তো উৎসব। তারা কদিন ধরেই খাবে, তাদের নিজেদের বাড়িতে রান্না খাওয়ার পাট আজ কদিন ধরেই বন্ধ থাকবে। সকালবেলা খাবে, আবার রাত্রিরেও খাবে। প্রকাশ মামা নিজে দইয়ের হাঁড়ি নিয়ে সবাইকে দই দিচ্ছে, কাঁধে তোয়ালে আর কোমরে গামছা, মুখে যেন খই ফুটছে। বলছে, খা খা খা, পেট ভরে সবাই খা। হঠাৎ সদানন্দের দিকে নজর পড়তেই বলে উঠল, আরে এ কি হয়েছে, রক্ত কিসের, রক্ত কেন তোর গেঞ্জিতে?
রক্ত? আরও সবাই চেয়ে দেখলে সেই দিকে। বললে, সত্যি তো, রক্ত এলো কোত্থেকে? এত রক্ত? সদানন্দ চেয়ে দেখলে তার গেঞ্জিতে সত্যি রক্ত লেগে রয়েছে। এত রক্ত এলো কোথা থেকে? তার হাতেও রক্ত। গৌরী পিসিও এতক্ষণে নজর করে দেখলে। এ কি রে, কিসের রক্ত? হঠাৎই যেন চারদিক থেকে প্রশ্ন উঠল। রক্ত? এ কিসের রক্ত? আকাশ, বাতাস, অন্তরিক্ষ সব জায়গা থেকে একসঙ্গে ঝড়ের মতো প্রশ্ন আসতে শুরু করল। রক্ত, রক্ত। দোতলা থেকে নরনারায়ণ চৌধুরী প্রশ্ন করলেন, রক্ত? রক্ত? হরনারায়ণ চৌধুরীও পাশে এসে দাঁড়িয়ে দেখলেন। বললেন, আরে এত রক্ত এলো কোত্থেকে? দিনু দৌড়ে এলো। এ কি খোকাবাবু, এ কিসের রক্ত? কৈলাস গোমস্ত ভালো করে নজর করে দেখলে। তাই তো, রক্ত কিসের? রজবালি পাকা ফলার খাচ্ছিল এক মনে। সেও বলে উঠল, রক্ত? সদানন্দের অতীত জিজ্ঞেস করল। রক্ত। সদানন্দের বর্তমান জিজ্ঞেস করলে। রক্ত? সদানন্দের ভবিষ্যৎ জিজ্ঞেস করলে। রক্ত? সদানন্দের শিক্ষা, দীক্ষা, অস্তিত্ব প্রশ্ন করলে। রক্ত? ইতিহাস, ভূগোল, সমাজ, সমস্ত ঊর্ধ্বতন পূর্বপুরুষ, অধস্তন উত্তরপুরুষ একযোগে সবাই প্রশ্নের ঝড় বইয়ে দিলে। রক্ত, রক্ত, রক্ত। হঠাৎই গণেশ মাস্টারমশাইকে দেখতে পেয়েছে। আরে মাস্টারমশাই, আপনি এখানে? আর ইনি আপনার জন্য ভেবে ভেবে একেবারে অস্থির। আপনি একে ঘরে বসিয়ে রেখে এসেছেন। সদানন্দ হাজারি বেলিফের দিকে চাইলেন। এতক্ষণে যেন সব আবার মনে পড়ল। বললেন, আমি আপনার জন্য জল আনতে এসেছিলুম, কিন্তু গেলাস খুঁজে পাচ্ছিলুম না। গণেশ বললে, আপনি কি করে গেলাস খুঁজে পাবেন? আপনি কি কখনো নিজের হাতে জল গড়িয়ে খেয়েছেন? যান, আপনি ঘরে যান, আমি জল নিয়ে এনে দিচ্ছি। যে গ্লাস খুঁজতে সদানন্দবাবু রাত পুইয়ে গিয়েছিল, সেই গ্লাস খুঁজে জল এনে দিতে গণেশের 1 মিনিটও লাগল না। জল খেয়ে হাজারি যেন একটু ঠান্ডা হলো। বললে, যাক, এইবার আর দেরি নয়। চলুন মশাই, এখন 5 ক্রোশ রাস্তা হাঁটতে হবে। বেলাবেলি বেরিয়ে পড়ুন। সদানন্দবাবু বললেন, আজকেই যেতে হবে? হাজারি বেলিফ বললে, ওমা, তা যেতে হবে না? আপনার নামে হুলিয়া রয়েছে আমার কাছে আজ 15 বছর ধরে, আর আপনি বলছেন আজকেই যেতে হবে কি না? শেষকালে হাকিমকে খবর দিলে যে আপনার হাতে হাত কড়া লাগিয়ে নিয়ে যাবে তারা, তখন কি সেটা ভালো দেখাবে? তার চেয়ে ভালোই ভালোই আমার সঙ্গেই চলুন, বেশি ঝামেলা হবে না। আমি বাজে ঝামেলা পছন্দ করি না। সদানন্দবাবু বললেন, কিন্তু আমি কি অপরাধ করেছি যে আমার নামে হুলিয়া বেরিয়েছে? বাদী? হাজারি বললে, বাদী আবার কে? পুলিশ। আর আমার অপরাধ? হাজারি বললে, অপরাধ? অপরাধের কথা বলছেন? হরনারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? হ্যাঁ, তিনি আমার বাবা। আপনি তাকে খুন করেননি? খুন? আমি? আমি আমার বাবাকে খুন করেছি? হ্যাঁ মশাই, হ্যাঁ। আর শুধুই কি তাই, আপনি 8 লাখ টাকা তহবিল তছরূপ করেছেন, তারও প্রমাণ আছে কোর্টের কাছে। 8 লাখ টাকার তহবিল তছরূপ? কি বলছেন কি আপনি? আর নয়নতারা? নয়নতারাকে চেনেন? হ্যাঁ। হাজারি বেলিফ বললে, তার সর্বনাশ কে করেছে?
তার সর্বনাশ হয়েছে? কে করেছে তার সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? হাজারি বললে, আপনি ভালো মানুষ যে থাকলে আর কি হবে? এক গ্লাস জল পর্যন্ত নিজে গড়িয়ে খেতে পারেন না, কিন্তু আপনার শয়তানি জানতে কোটের বাকি নেই মশাই। আজ 15 বছর ধরে আপনার নামে হুলিয়া ঘুরে বেড়াচ্ছে, আর আপনি এখানে সাধু সেজে লুকিয়ে বসে আছেন। কি কাণ্ড বলুন দেখিনি। সদানন্দবাবু হতবাক হয়ে রইলেন খানিকক্ষণ। তার মুখ দিয়ে যেন কোনো কথা বেরোতে নেই। বললেন, তাহলে আমি আসামি? হাজারি বললে, আসামি না হলে আপনার নামে হুলিয়া বেরোলো কেন? কই, আর কারোর নামে তো হুলিয়া বেরোচ্ছে না। আপনি ভেবেছেন লুকিয়ে লুকিয়ে জল খাবেন আর কেউ তা জানতেও পারবে না। তাহলে মশাই আর কোর্ট কাছারির সৃষ্টি হয়েছে কেন? আর তাছাড়াও এখন আর হয়েছেটা কি? এখন তো সবে মহড়া। মহড়া মানে? হাজারি বললে, কবির গান শোনেননি? প্রথমে মহড়া দিয়ে শুরু হবে, তারপরেই চিতেন। আর ওই চিতেনেই তো যত মজা। তারপর পর চিতেন, তাতে আরও মজা। তারপরে সকলে শেষে আছে অন্তরা। এখন নিচে ছোট কোর্টে শুরু হবে মামলা। তারপর যখন সেই মামলা বড় আদালতে যাবে, তখনই তো মজা। সদানন্দবাবু একটু ভেবে নিয়ে বললেন, একটা কথা রাখবেন আমার? কি কথা? আমাকে 2-4 দিন সময় দেবেন? 2-4 দিন? হ্যাঁ, আমি দেখে আসবো একবার সুলতানপুরে গিয়ে যে সত্যিই আমি হরনারায়ণ চৌধুরীকে খুন করেছি কিনা। দেখে আসবো আমি 8 লাখ টাকা তছরূপ করেছি কিনা। তারপর একবার যাব নবাবগঞ্জে। আর নয়নতারার কথা বললেন, কিন্তু আমি তো তার কোনো সর্বনাশই করিনি। আমি তো বরাবরই তার ভালো করবারই চেষ্টা করেছি। তাকেও আমি একবার দেখতে যাব নৈহাটিতে। আর আমি আমি এখানে বসে ভ্যারেন্ডা ভাজবো নাকি? আপনি যদি মশাই পালিয়ে যান, আপনাকে আমার আর কোনো বিশ্বাস নেই। সদানন্দবাবু বললেন, পালালে তো আগেই পালাতে পারতুম হাজারিবাবু। আর এই তো আমি সংসার ছেড়ে চৌবেড়িয়ায় পালিয়ে এসেছি, কিন্তু জীবনের যন্ত্রণা থেকে কি রেহাই পেয়েছি? এও তো একটা জেলখানা। এই জীবনই তো আমার কাছে জেলখানা। এই জেলখানা থেকে না হয় আরেকটা জেলখানাতে গিয়ে ঢুকবো। জেলখানাকে আমি ভয় করি না, কিন্তু আমি জানতে চাই আমি কি এমন অন্যায় করেছি। বুঝতে চাই আমি কি পাপ করেছি। দেখতে চাই আমি কার কি ক্ষতি করেছি, কার কি সর্বনাশ করেছি। নিজের চোখে ভালো করে পরীক্ষা করতে চাই। আমার এত চেষ্টা, এত অধ্যাবসায়, এত ত্যাগ, এ কেমন করে মিথ্যে হয়ে গেল? কে আমার সব ইচ্ছেকে এমন করে পণ্ড করে দিলে? এর কারণটা কি? আর আপনিও চলুন আমার সঙ্গে। আজ 15 বছর আমার পেছনে নষ্ট করেছেন। এবার আর 2 দিন নষ্ট করতে পারবেন না? সঙ্গে নেবার মতো কিছুই ছিল না, তবুও টুকিটাকি কিছু নিতেই হলো। সদানন্দবাবু বেরোলেন। পেছনে ভদ্রলোকও সঙ্গে চলতে লাগলো। বললে, দুগ্গা দুগ্গা, এ কি এক ঝামেলায় ফেললেন মশাই আমাকে। চলুন চলুন, পা চালিয়ে চলুন। গণেশ দেখতে পেয়ে দৌড়ে এলো। বললে, কোথায় যাচ্ছেন মাস্টার মশাই? যাচ্ছেন কোথায়? সদানন্দবাবু বললেন, হরিমোহনী মশাইকে বলে দিও গণেশ, 2 দিনের জন্য আমি একটু বাইরে যাচ্ছি। তা 2 দিন পরে আবার আসছেন তো? সদানন্দবাবু বললেন, তা কি বলা যায় কিছু? সারা জীবন এত হিসেব করে চলেও যখন একদিন সব হিসেব বেহিসেব হয়ে গেল, তখন ঠিক করে আর কিছুই বলতে ভরসা হয় না। তবে এলে তোমরা দেখতেই পাবে। এই বলে গঙ্গার ঘাটের দিকে পা বাড়ালেন। চলতে চলতে তার মনে হতে লাগলো যেন আকাশ বাতাস অন্তরিক্ষ সব একসঙ্গে ঝড়ের মতো প্রশ্ন করে চলেছে, এ কিসের রক্ত?
দোতলা থেকে নরনারায়ণ চৌধুরী প্রশ্ন করছেন হরনারায়ণ চৌধুরী, প্রশ্ন করছে দিনু, কৈলাস, গোমস্তা, গৌরী পিসি, রজব আলী, সবাই। সদানন্দবাবুর অতীত, বর্তমান, ভবিষ্যৎও যেন একই প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর শিক্ষা, দীক্ষা, অস্তিত্ব। প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর ইতিহাস, ভূগোল, সমাজ। প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর ঊর্ধ্বতন পূর্বপুরুষ। প্রশ্ন করে চলেছে সদানন্দবাবুর অধস্তন উত্তরপুরুষ। একযোগে সকলের প্রশ্ন সদানন্দবাবুর মনে ঝড় বইয়ে দিচ্ছে। কিসের রক্ত এ? আর তাদের সকলের সঙ্গে সুর মিলিয়ে যেন নয়নতারাও সদানন্দবাবুকে জিজ্ঞেস করে চলেছে, এই কিসের রক্ত? শেষ হয়ে গেল আসামি হাজিরের মোহরার অংশটুকু। এইবার শুরু করব চিতেন। আশা রাখছি শ্রোতা বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা সঙ্গে থাকবেন, এটাই আমার কাম্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।